স্বপ্ন দেখাতে বাফুফের জুড়ি নেই, কখনো রোজারিও মিকেল, কখনো ক্রিস কোলম্যান, কখনো বার্ন স্ট্রক। হাই প্রোফাইল নাম ছুড়ে দিয়ে পুরো দেশকে দেখানো হয়েছিল নতুন বাংলাদেশের স্বপ্ন। বাজেটও নাকি সমস্যা না, কিন্তু শেষ মুহূর্তে এসে জানা গেল আসলে সমস্যাটা এজেন্ট ফি। বড় বড় নামের গল্প শেষে বাফুফে নেমে পড়েছে টাকা বাঁচানোর মিশনে, আর নাটকের শেষ দৃশ্যে হাজির থমাস ডুলি। প্রশ্ন একটাই, এতদিন তাহলে দেশবাসীকে স্বপ্ন দেখানোটা কি ছিল? পরিকল্পনা নাকি শুধু নাটক? অবশ্য তাতে ফ্যানরা রাগ করলেও কিছুই করার নাই বাফুফের, নিজেদের সিদ্ধান্তে অনড় ফেডারেশন। দর্শক, বাংলাদেশের হেড কোচ ইস্যু নিয়ে কথা বলতে চাই ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপের জার্নিটা শুরু হচ্ছে। এ নিয়ে আলোচনা করতে ৭১ স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। জাহিদ হাসান এমিলি, কোনো কারণে রাগ করেছেন? আর এই যে দর্শকরা তো আসলে কোচ নিয়ে অনেক বেশি রাগ করেছে, বাফুফের যে সিদ্ধান্তটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, আপনারও নিশ্চয়ই মন খারাপ হয়েছে। ডেফিনেটলি যেটা হয়েছে যে কোচদের আসলে আমরা এক্সপেকটেশন করেছিলাম তাদের ভিতর থেকে তো কেউ আসলে হয়নি। হ্যাঁ, বাট থমাস ঢুলির নামও কিন্তু ছিল, বাট একদম প্রথম দিকে ছিল তা কিন্তু না। হ্যাঁ, প্রথম দিকে আপনাদের রিপোর্টে সবসময় যারা দেখেছে, আপনারা তো সবসময় কোচকে নিয়ে একটা সবসময় খেলা যোগের মাধ্যমে আপডেট দেখেছি, এবং অনলাইনে সবসময় আসলে আপনারা যেভাবে অ্যাক্টিভ ছিলেন, তো সেখান থেকে যে নামগুলি এসেছে তার ভিতর থেকে তো আসলে কেউ কোচ হয়নি। তো সেই জায়গা থেকে যদি বলেন, টু বি অনেস্ট, কিছুটা হলো হতাশ। এবং সব থেকে বড় ব্যাপার হলে এবার কোচ নিয়োগের যে প্রসেসটা ছিল, যে প্রোগ্রেসটা ছিল, সেটা তো বেশ কিছু ট্রান্সপারেন্ট ছিল। আপনারা যদি দেখেন, সবসময় আপনাদের সাথে কিন্তু টাচে ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এবং যে কয়েকজন কোচকে নিয়ে আপনারা সবসময় টার্গেট করেছেন, তাদের ভিতর থেকে সামু একজন কোচ হওয়ার একদম শেষ পর্যন্ত কিন্তু তারাই এগিয়েছিল। বাট টু বি অনেস্ট, সেই জায়গাটা তো আসলে হয়নি। আপনারা যে কোলম্যানের কথা বলেন, বার্ন স্টার্কের কথা বলেন, বা সে সময় যদি রোজারিও মিকেলও সে চলে গিয়েছে, বাট সে সময় থমাস ডুলি এখনও আমি আসলে খেলা যোগের মাধ্যমেই জানতে পারলাম যে কনফার্ম হয়েছে, বাট বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু এখনো অ্যানাউন্স করেনি। আমি ঠিক জানি না তারা করেছে কিনা, যে থমাস ডুলি আসলে অফিসিয়ালি সাইন করেছে কিনা। যদি করে, সেটা হয়তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি মনে করে তাকে কোচ নিয়েছে, ডেফিনেটলি তাদের তো একটা প্ল্যান রয়েছে, এবং সেটা ট্রান্সপারেন্ট থাকবে, এবং আপনাদের সামনে মিডিয়ার মাধ্যমে তারা জানাবে যে থমাস ডুলিকে কোচ নেওয়ার পিছনে আসলে কোন যুক্তিগুলি রয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম আর একটু যদি অ্যাড করে, আপনি যেটা বলেন যে ক্রিস কোলম্যানের ব্যাপারটা কিন্তু বিএফএ প্রেসিডেন্ট কিন্তু ট্রান্সপারেন্টলি কিন্তু সবার সামনে কিন্তু মিডিয়াতে ব্যাখ্যা দিয়েছে যে আসলে কেন তাকে নেওয়া হয়নি। তার এজেন্ট একটা ফি দাবি করেছে, সেই জায়গাটা কিন্তু তারা হয়নি। এবং অ্যাট দ্য সেম টাইম যখন আপনি প্রথম অপশন না পাবেন, ডেফিনেটলি আপনি প্ল্যান বি, দ্যাটস মিনস সেকেন্ড অপশনে যাবেন। সেখানে বার্ন স্ট্রক রয়েছিল, তার সাথে আসলে আপনাদের রিপোর্টেই দেখলাম যে তার $24,000 তার সে চেয়েছিল, বাট পরে $22,000 সে রাজি হয়েছিল। এবং তাকেও কেন নেওয়া হয়নি, এটাও আমি মনে করি ট্রান্সপারেন্টলি তারা হয়তো ব্যাখ্যা দিবে যে তাকে কেন নেওয়া হয়নি। নিঃসন্দেহে বাফুফে একেবারে স্বচ্ছ থাকতে চেয়েছে কোচ নিয়োগে। শুরু থেকে তারা বলেছে যে ভালো একজন কোচ, ভালো একটা চমক। তো সেক্ষেত্রে তারা বলছিল যে স্পন্সরদের কাছে প্রয়োজনে আমরা যাব, আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে যাব। সেখানে কিন্তু তারা গিয়েছেন, এবং সেখান থেকে একটা বাজেটও এরই মধ্যে পাস হয়ে গিয়েছে। আমিনুল হক কিন্তু রাজি, তাতে তার কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হয়ে গেল এজেন্ট ফি। বাফুফে কি কোনোভাবে এই জিনিসটা জানতো না যে এজেন্ট ফি প্রয়োজন রয়েছে? হ্যাঁ, সেটা হয়তো বা দুই পক্ষে যে কোনো এক পক্ষ থেকে নিতে হয়। এই ব্যাপারটা নিয়ে আপনার কি মনে হয়? একটু কোনো কমিউনিকেশন গ্যাপ, নাকি আর একটু পড়াশোনার প্রয়োজন ছিল? না, ডেফিনেটলি যেহেতু প্রসেসটা নতুন, এর আগে কিন্তু আপনি দেখবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কখন এইভাবে আসলে কোচ নিয়োগ দেয়নি। এবং এভাবে কোচ নিয়োগ দিতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে তারা একটা বিশাল হেজিটেশনে পড়ে গিয়েছে, কারণ এত সিভি জমা পড়েছে, কাকে নিবে, কার ইন্টারভিউ নিবে, কার স্যালারি কত, নেগোশিয়েট করতে করতে কিন্তু অনেক একটা সময় কিন্তু পার হয়ে গেছে। এবং অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন ৫-৬ জনের যখন শর্টলিস্ট আসে, তখন কিন্তু ক্রিস কোলম্যানের নামটা সবার উপরে ছিল, আমরা ধরে নিয়েছিলাম। এবং ক্রিস কোলম্যানের যে বাজেট দিয়েছিল, সেটা নিয়ে কিন্তু বিএফএফ এর প্রতিনিধিরা কিন্তু আমিনুল ভাইয়ের সাথে দেখা করেছিল, এবং আমিনুল ভাই কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছিল। আমিনুল বলছে যে মন্ত্রণালয় থেকে হেল্প করা হবে। সো স্পোর্টস মিনিস্ট্রি যখন আপনাকে হেল্প করবে, তখন তো আসলে আপনার কোনো বাধা থাকার কোনো কথা না। হ্যাঁ, সো সেখানে এজেন্ট ফি হলো, এজেন্ট ফিটা তো আসলে যেটা হয়েছে যে সেটা কিন্তু বড় অঙ্কের অ্যামাউন্টও না। যদি আপনি দেখেন $২৬০ প্রতি মাসে, হ্যাঁ, সেটা যদি 2 বছরের আপনি একটা যোগ করেন, সেখানে আসলে যে অ্যামাউন্টটা আসে, সেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন দিয়ে দিতে পারতো, যদি ক্রিস কোলম্যানকে তাদের কোচ করার যদি একদম ট্রান্সপারেন্ট সদিচ্ছা ব্যাপারটা থাকতো, তাহলে নিঃসন্দেহে পারতো। ইভেন আমরা এমনটাও দেখেছি যে অনেকে বলছিলেন যে ফ্যানরা প্রয়োজনে আমরা ফান্ড দিব। তো তার মানে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের ফুটবল ফ্যানরা কতটুকু আবেগের জায়গা থেকে বলছেন, এবং তাদের এই আবেগটা নিয়ে কেন খেলা করছে। এবং এখানে আরেকটা ব্যাপার এমিলি ভাই, যেটা বলতে চাই যে আমরা কি জিনিসটা নিয়ে বেশি মাখামাখি করে ফেললাম কিনা, বাফুফেকে বেশি ঝুলিয়ে ফেললো কিনা, যে এই ব্যাপারগুলো মিডিয়াতে আসার কারণে বা সোশ্যাল মিডিয়াতে আলোচনার কারণে কোলম্যানের এজেন্ট একটা সুযোগ পেয়ে গেছে যে
এই অঙ্কটাই দাবি করার জন্য। তিনি তো আরো কমও করতে পারতেন, ইভেন বাফুফের কাছে না চেয়ে তো তিনি কোলম্যানের কাছেও চাইতে পারতেন। বাফুফের কি একটু পরিষ্কারভাবে এই ব্যাপারগুলো আগে করা উচিত ছিল কিনা? সজীব ভাই, আমি আসলে অনেস্টলি জানি না যে ফিফার এজেন্টের আসলে রুলসগুলি কি। টু বি অনেস্ট, আমি প্লেয়ারের পার্সপেক্টিভ থেকে ওই জিনিসগুলি জানি না যে এজেন্ট ফি আসলে কোচ দিবে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসলে এই ফিটা এজেন্টকে পে করবে। তো সেই জায়গা থেকে আপনি যেটা বলছেন যে প্রসেসটা লেন্দি হওয়ার কারণে আমার কাছে মনে হয়েছে যে সে দেখেছে যে বাংলাদেশের এজেন্ট ডেফিনেটলি আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের ফুটবলের প্রতি তার অন্যরকম সবসময় একটা ফোকাস রেখেছে এবং সেই জায়গাটা দেখেছে যে এক্সাইটিংয়ের বা এক্সাইটমেন্টের জায়গাটা আমার কাছে মনে হয় যে কোলম্যানকে নিয়ে আমাদের অনেক বেশি ছিল এবং সবাই ধরে নিয়েছিলাম যে সে কোচ হতে যাচ্ছে। সেই জায়গায় হয়তো এজেন্ট সেই সুবিধাটা বা সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করেছে। বাট সব থেকে বড় ব্যাপার হলো আপনি যখন একজন কোচকে সিলেক্ট করবেন বা একজন কোচকে নেবেন, তখন ট্রান্সপারেন্টলি তাকে তার সব কিছু বিবেচনা করা যাবে না। তাকে কোচ করতে গেলে অনেক কিছু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আপনি যদি তাকে $30,000 দিতে পারেন, সো এজেন্ট ফি যেটা হয়েছে সেটা আমার কাছে কনসিডারেশনে নেওয়া যেতে পারতো। হ্যাঁ, বিকজ আমাদের দরকার একজন ভালো কোচ। নিঃসন্দেহে আমাদের ব্যাপারটা অনেকটা হয়ে গেছে যে গ্রামে একটা কথা বলে ঋণ করে ঘি খাওয়ার মতো। আমরা আসলে ফেডারেশন এমনটা হয়েছে, মন্ত্রণালয়ের কাছে গিয়েছি, সব জায়গায় গিয়েছি, কিন্তু দিন শেষে দেখা গেল যাকে আমরা কোচ করার কথা একেবারে শুনছি, হয়তো বা তার সঙ্গে চুক্তি করাটা বাকি রয়েছে, তিনি আসলে কয়েকদিন আগে ডেভেলপমেন্ট কোচ হিসেবে আসার কথা ছিল এবং মাত্র $6,000। তো সেখান থেকে এখন হয়তো বা হাভিয়ার কাবরেরা যেই পরিমাণে স্যালারি পেতেন তাকে সেটাই অফার করা হচ্ছে। অর্থাৎ আমরা একদিকে এজেন্ট ফি বাঁচাতে চাইলাম, কিন্তু দিন শেষে দেখা গেল প্রায় $10,000-এর মতো বেশি ডলার কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ডুলিকে। তো তাহলে কি বাফুফে ঠিক অঙ্কটা কষতে পারলো কিনা, ব্যাপারটা যদি এমনটাই হয়ে থাকে? ব্যাপারটা হয়েছে যে এখানে তো আসলে আমরা সবসময় দেখেছি যে বাফুফের মাধ্যমে বা আপনাদের মাধ্যমে সবসময় বলেছে যে আমরা উই নিড এ গুড কোচ। 4 বছর 3 মাস কাবরেরার বয়স ছিল কোচিং ক্যারিয়ার আমাদের এখানে। তো তাকে যখন আপনি স্যাক করে যখন একজন কোচ নিয়োগ দেবেন হামজা জামালদের জন্য, ডেফিনেটলি সেই কোচের অ্যাবিলিটি বা সেই কোচের কোয়ালিটি কিন্তু আমার কাছে মনে হয় যে সেটা বিবেচনা করেই কিন্তু আমাদের নিয়োগ দেওয়া উচিত ছিল। তো শেষ পর্যায়ে আসলে আপনি যাকে কোচ করেছেন, তো রিসেন্টলি যদি তার কোচিং ক্যারিয়ার দেখেন, সেটাও কিন্তু আসলে যে খুব যে বর্ণাঢ্য সেটা কিন্তু বলা যাবে না। তো সেই জায়গা থেকে কিন্তু আপনি যেটা শুরুতে বলেছেন যে কিছুটা হতাশ হয়েছে কিনা, হতাশ হয়েছে এই কারণে যে আপনি যে নামগুলি আসলে একদম সামনের সারির ছিল, তারা যখন বাদ পড়ে আসলে আপনি যাকে কোচ দিয়েছেন সে আসলে তাদের লেভেলের না, যার কারণে কিন্তু আসলে আমরা কিছুটা হতাশ হয়েছি। এবং আপনি যেটা বলছেন যে টু বি অনেস্ট খুবই গুরুত্বপূর্ণ যে আসলে আমরা কোচ সিলেকশন করতে গিয়ে আসলে আমরা জিনিসগুলিকে একটু বেশি আমার কাছে মাখিয়ে ফেলছি। এবং আপনি যেটা বলছেন যে শেষ সময় যে ঋণ করে ঘি খাওয়ার মতো, এটাও আসলে অনেকটা ওরকমই। কারণ আপনি যেহেতু আমার ধরেন ভাই একটা বাইক কেনার সামর্থ্য আছে, আমি কেন গাড়ি কিনতে যাব? আমার কথাটা এখানে যে আপনার যদি কোচ নিয়োগ করতে হয়, আপনি শুরুতেই যে নিয়োগটা ছিল সেখানে তো আপনি প্রয়োজনে বাজেটটা উল্লেখ করে দিতে পারতেন, ইভেন আপনি স্যালারি বলে দিতে পারতেন, আপনার রেঞ্জ এত, বা আপনি মন্ত্রণালয় থেকে আগে কথা বলে যে মন্ত্রণালয় কত সাপোর্ট দিতে পারবে। তো সেটা না করে আমরা পরবর্তী জিনিসটা লম্বা করলাম কেন? আমি যদি একটু ট্রান্সপারেন্টলি বলি, সেটা হলো যে আপনি বাজেট যেটাই হতো, হ্যাঁ, এখন এই মুহূর্তে আমি ঠিক ডিটেলস বলতে পারবো না যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোন ক্রাইটেরিয়াগুলি মেনটেন করে থমাস ডুলিকে কোচ করেছে, কোলম্যান বার্নস্ট্রোকদেরকে আসলে অ্যাবসেন্স করেছে, রাখেনি তাদেরকে। অ্যাট দ্য সেম টাইম যদি আপনি বাজেট ইস্যুর কথা বলেন, সেখানে আমি বাজেট ইস্যুটাকে তেমন কোনো বড় ব্যাপার দেখব না, বিকজ স্পোর্টস মিনিস্ট্রি থেকে ডিরেক্ট বলা হয়েছে তারা হেল্প করবে এবং পুরোটাই তারা দেওয়ার কথা বলেছে। আমিনুল ভাই একদম স্ট্রেট বলেছে। আমিনুল ভাই এখনও কিন্তু সে সবসময় বলেছে যে সে সাহায্যের জন্য কিন্তু সবসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন রেডি রয়েছে। তো সেই সাপোর্টটা যখন আপনি থাকবেন, তখন হোয়াই নট ক্রিস কোলম্যান, হোয়াই নট বার্নস্ট্রোক? আপনি ক্রিস কোলম্যানকে পান না, ওকে ঠিক আছে, আপনি এজেন্ট ফি দিবেন না, দ্যাটস ফাইন। বার্নস্ট্রোক কি করেছে? হ্যাঁ, $22,000 চেয়েছে। তো সেটা তো আমাদের আওতার ভিতরে ছিল, তাকে আপনি কোচ করতে পারতেন তাকে নিয়ে। বাট সেটাও কেন করেনি? আমার কাছে মনে হয় যে বিএফএ প্রেসিডেন্ট কোলম্যানকে নিয়ে যে ট্রান্সপারেন্টলি বলেছে, আমি আবারও বলি যে বার্নস্ট্রোককে কেন নেওয়া হয়নি সেটাও আমার কাছে মনে হয় যে ট্রান্সপারেন্টলি ডিটেলস বলা উচিত, যে তার সাথে আসলে নেগোশিয়েট করতে গিয়ে কোন প্রবলেমগুলি দেখা দিয়েছিল। নিঃসন্দেহে আমরা আশা করছি এই জায়গায় দর্শকরা যে রাগ করছেন সেই রাগটা আসলে কমে যাবে যদি আসলে এমনও হয় যে আমি একটু ইন্টারাপ্ট করে, সরি, আমি একটু ইন্টারাপ্ট করে, আপনি যে কোশ্চেনটা করতে চাইছেন বুঝতে পেরেছি। সেটা হলো যে থমাস ডুলিকে কোচ করেছে, দ্যাটস নট বিগ প্রবলেম। প্রবলেম হলো যে ঢুলি যদি বাংলাদেশ দলটাকে আসলে ওইভাবে মেকআপ করতে পারে, হ্যাঁ, একটা প্লেইং স্টাইল তৈরি করতে পারে। কিন্তু সমালোচনা আছে এমিলি ভাই যে তিনি আসলে প্লেয়ারদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করেন, প্রবাসী প্লেয়ারদের এবং দেশি প্লেয়ারদের ভিতরে তার একটা আমি যেটা একটু ঘাটাঘাটি করে দেখেছি, সে এই ধরনের একটা কমপ্লিকেটেড তৈরি করে এসেছে তার বিগত দিনের এক্সপিরিয়েন্স থেকে। তো সেইটা এখানে তো আসলে আমাদেরও কিন্তু একটা প্রবাসী এবং দেশি প্লেয়ারদের ভিতরে কিন্তু আমাদেরও একটা ছোট, যদি আমি বলি যে অন দ্য ফিল্ড বা অফ দ্য ফিল্ড যেখানেই থাকুক না কেন,
সেই জিনিসটা যেন সে আবার রিপিট না করে। নিঃসন্দেহে সে যদি আসে ভালো কিছু হবে। আমরা এমনি ভাই একটু রোনালদোর দলে ডাক পাওয়া নিয়ে যেতে চাই, আলোচনা করতে চাই। 41 বছর বয়সে বিশ্বকাপ খেলবেন এবং সেটা রেকর্ড করে এখন পর্যন্ত তিনি একমাত্র প্লেয়ার যে আসলে ষষ্ঠবার মতো বিশ্বকাপ খেলবেন। রোনালদোর আসলে সবকিছুই আছে ঝুলিতে, কিন্তু বিশ্বকাপটা নাই। কি মনে হচ্ছে আসলে এবারে বিশ্বকাপে কি হতে যাচ্ছে? বিশ্বকাপে কি হতে যাচ্ছে এর থেকে বড় ব্যাপার হলো রোনালদো মেসিদেরকে নিয়ে তো আসলে লাস্ট 20 বছর আমরা যেভাবে আলোচনা করেছি এবং তারা বিশ্ব ফুটবলটাকে যে উচ্চতায় নিয়ে গিয়েছে এই দুজন প্লেয়ার, টু বি অনেস্ট সারা পৃথিবীর যতদিন ফুটবল থাকবে তাদের দুজনের নাম একদম সামনের দিকে থাকবে। হ্যাঁ, বিকজ তারা সর্বকালের সেরা দুজন ফুটবলার। হ্যাঁ, সুতরাং ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড যদি দেখেন, তার ক্লাব হিস্ট্রি যদি দেখেন, ইউরো জেতা যদি দেখেন, সব কিছু মিলে আপনি যেটা বলেছেন যে সব ট্রফি কিন্তু সে উইন করেছে, হ্যাঁ, এক্সেপ্ট ওয়ার্ল্ড কাপ ছাড়া। তো এইবার যেটা হয়েছে যে এইবার ওয়ার্ল্ড কাপের প্যাটার্নটা একটু ডিফারেন্ট। আপনি জানেন যে 48টা দেশ নিয়ে খেলা হবে, তারপরে 32টা, তারপরে 16টা। এখানে কিন্তু অনেক আপনাকে চড়াই উতরাই পার হয়ে কিন্তু আপনাকে ফাইনালে যেতে হবে, দ্যাট চ্যাম্পিয়ন হতে হবে। যদিও যদি প্রথম রাউন্ডে গ্রুপটা দেখেন, ভেরি ইজি গ্রুপ ফর পর্তুগাল। বাট ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যাপারটা হলো যদি দলের স্কোয়াডের ডেপথ দেখেন, আমি বলবো অনেস্টলি ইজ ভেরি ভেরি স্ট্রং টিম। পর্তুগাল গুড সাইড। এবার যদি ওয়ার্ল্ড কাপ উইন করে সেটা কিন্তু অঘটন হবে না, বিকজ ওই ধরনের ক্যাপাবল প্লেয়ার রয়েছে তারা। কারণ রিসেন্টলি যদি তাদের স্কোয়াডে ডেপ থাকেন, সেখানে 7 থেকে 8 জন প্লেয়ার আছে যারা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলবে বা অনেক ট্রফি জেতা প্লেয়ার কিন্তু এবছর রয়েছে তাদের দলে, যারা লা লিগা জিতেছে। আপনি যদি বলেন যে তারা FA কাপ জিতেছে বা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলবে, এরকম প্লেয়ার রয়েছে, এক্সপেরিয়েন্স অনেক প্লেয়ার রয়েছে। স্পেশালি যদি আপনি দলের স্কোয়াড দেখেন, মিডফিল্ডটা যদি দেখেন, আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপে যতগুলো দল স্কোয়াড ঘোষণা করেছে সব থেকে স্ট্রং মিডফিল্ড হচ্ছে পর্তুগালের। হ্যাঁ, আমি যদি ভুল না করে থাকি। কারণ আপনি যদি দেখেন ব্রুনো ফার্নান্দেস, বার্নার্ডো সিলভা, জোয়াও নেভেস, ভিতিনা, মানে চিন্তাই করা যায় না মিডফিল্ড প্যাটার্নটা কতটা স্ট্রং। সুতরাং আমরা সবসময় ফুটবল নিয়ে কিন্তু অনেক আলোচনা করি, সমালোচনা করি, অনেক টেকনিক্যাল ইস্যুগুলি নিয়ে আমরা কথা বলি। বাট সত্যি কথা বলতে ফুটবলের মেইন প্রাণটা হলো মিডফিল্ড। মিডফিল্ড যারা জেনারেট করে, মিডফিল্ড যারা ডমিনেট করে, তারাই কিন্তু আসলে এন্ড অফ দ্য ডে টুর্নামেন্ট বা বড় বড় লিগগুলি জিতে বা বড় টুর্নামেন্টগুলি জেতার পিছনে কিন্তু সহযোগিতা করে। সেইখানে পর্তুগালের এবার যদি আপনি দলের স্কোয়াডটা দেখেন, সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছে এবং ফ্রন্ট লাইনেও কিন্তু রাফায়েল লেওর মতো প্লেয়ার রয়েছে, ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন, সব থেকে যদি এই দলটার যদি দুর্বলতার জায়গাও দেখেন, স্ট্রং পয়েন্ট তো বলেছি, দুর্বলতার জায়গা হলো সেন্টার ব্যাগে হয়তো তাদের এনাফ কোয়ালিটি প্লেয়ার নাই। রোবেন ডিয়াস রয়েছে ম্যানচেস্টার সিটিতে, হয়তো ওইভাবে এবছর ওইভাবে ফর্মে নেই। বাট দুই উইং ব্যাক যদি আবার দেখেন, হ্যাঁ, সেখানেও কিন্তু এনাফ কোয়ালিটি প্লেয়ার রয়েছে, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার রয়েছে। সুতরাং পর্তুগাল এই দলটা যদি ওয়ার্ল্ড কাপ জিতে, সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে নর্মাল একটা প্রসেস হবে। তার মানে আপনি পর্তুগালকে অনেকটা এগিয়ে রাখছেন? অবশ্যই এগিয়ে রাখছি, ডেফিনেটলি। এই কারণে, কারণ আমি যেটা বললাম, মিডফিল্ড প্যাটার্নটা এতটাই স্ট্রং। হ্যাঁ, এরা যদি ক্লিক করে ফেলে, হ্যাঁ, তখন অপোনেন্ট যত বড় স্ট্রংই থাক না কেন, হ্যাঁ, বিকজ তারা যেভাবে রোটেশন করে, জোয়াও নাভাস, ভিতিনা, বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেস, মানে এই বছর সব থেকে বেশি অ্যাসিস্ট করা প্লেয়ার। সুতরাং এই মিডফিল্ডটাকে আসলে কিভাবে আপনি আটকাবেন বা এই মিডফিল্ডটাকে কিভাবে কন্ট্রোল করবেন, সেইটা কিন্তু যখন খেলা শুরু হবে তখন আমরা আসলে আলোচনা করতে পারবো। একদম ছোট্ট করে জানতে চাই, বয়সের কারণে আসলে হয়তো বা আমরা সেভাবে রোনালদোকে গেম টাইমটা দিতে দেখবো না, কি মনে হচ্ছে রোনালদো কেমন গেম টাইম পাবে? বয়স তো একটা ফ্যাক্টর আছে। না, রবার্টো মার্টিনেজ কোচ আমার কাছে মনে হয় রোনালদোকে কেন্দ্র করেই স্টার্টিং 11 দাঁড় করাবে। হ্যাঁ, 4-2-3-1 বা 4-3-3 ফরমেশনে যেখানেই খেলুক, নাম্বার 9 পজিশনে কিন্তু রোনালদো স্টার্ট করবে। এবং সব থেকে বড় ব্যাপার হলো যে আপনি বয়স হোক, আপনার আর ফিজিক্যাল স্ট্রেংথ কমে যাক, বাট আপনার খেলার ব্রেনটা তো কমে যায়নি। সেটা সেই ধারটা রোনালদোর রয়েছে। সো লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো অন টাইম গোল করার জন্য যে জায়গাটা যাওয়া দরকার, সেটা তো তারা এখনো যাচ্ছে। এই কারণে বললাম, আপনি যদি সৌদি প্রো লিগে দেখেন, 29 ম্যাচে 26 গোল করেছে। সুতরাং যদি ওই ব্রেনটা যদি না থাকতো, তো সে তার বয়স আসলে একটা ডিজিট। এবং দেখা যাক যে রোনালদোর সেই সেলিব্রেশন, যে সেটা আসলে তিনি শেষ মুহূর্তে দেখাতে পারেন কিনা। আপনি যেটা স্বপ্ন দেখছেন যে বিশ্বকাপটা হয়তো জিততেও পারে পর্তুগাল এবং রোনালদোর হাতে সেই অধরা ট্রফিটা আসতেই পারে, সেই স্বপ্ন সবাই দেখতে পারে। এমিলি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের হেড কোচ ইস্যু নিয়ে, সেই সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো তার রেকর্ড বিশ্বকাপটা খেলতে যাচ্ছে।